আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাতে তাবরিজ শহরে ভিড় করেছেন লাখো মানুষ। এখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে রাজধানী তেহরানে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে। এরই মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত দুর্ঘটনা নাকি পরিকল্পিত সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ২৮ জুন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও ঘোষণা করেছে ইরান। এদিকে রাইসির মৃত্যুতে ২৩ মে বাংলাদেশে একদিনের শোক ঘোষণা করা হয়। রাইসিকে শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান। আগামী ২৮ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে দেশটিতে আগামী ২৯ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর একদিন পর অবশেষে শোক জানালো শত্রু দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক জানান। হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর ঘটনায় ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কিনা এ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাইসের মৃত্যুতে ওয়াশিংটন ও তার মিত্রদের কি লাভ কিংবা ক্ষতি হবে এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনো অনুমান করতে চায় না দেশটি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন এই মৃত্যুর পেছনে তেল আবিবেরও কোনো হাত নেই। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে আবার ক্ষমতায় আসা এবং ইরানের ভেতর ও বাইরের নানা চ্যালেঞ্জের মুখে থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু কিংবা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বাইরের শক্তি যুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে অচল করতে নানা পরিকল্পনায় মত্ত থাকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তবে রাইসি সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি কর্মকর্তাদের মৃত্যু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহ বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তাতেও কোনো প্রভাব ফেলবে না। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই অনুমান করতে চায় না দেশটি। ইরানের তদন্তে কি উঠে আসে তা দেখার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র। সার্বিক পরিস্থিতির ওপর দেশটির নজর রয়েছে বলেও জানিয়েছে ওয়াশিংটন। এদিকে দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে অনেকেরই ধারণা এ দুর্ঘটনার পেছনে নেতানিয়াহু প্রশাসনের হাত থাকতে পারে। তবে বার্তা সংস্থা রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ইরানের প্রেসিডেন্টের মারা যাওয়ার পেছনে তেল আবিব জড়িত নয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনা সম্পর্কে এখনো কোনো বার্তা আসেনি। অন্তরা সেন, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে, স্বাগত জানাচ্ছি আপনাকে। রানা, ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে গোটা বিশ্বই আসলে শোকস্তব্ধ। রাইসির মরদেহ আসলে এখন ঠিক কোথায় আছে এবং পরবর্তীতে আসলে কি কি কর্মসূচি হবে বৃহস্পতিবার তার দাফনের আগে একটু জানতে চাই। সাদি, আপনি জানেন যে রোববার এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। তারপর থেকে কিন্তু শুধুমাত্র ইরান না, বিশ্বজুড়ে একটা শোক চলছে। সেই শোকের যদি আজকের কর্মসূচি বলি ইরানের, সেটা বলার আগে আমাদের কাছে কয়েকটি তথ্য আছে, আমরা একটু দেখব, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যদি দেখা যায় যে রাইসির মৃত্যুতে নানা কর্মসূচির মধ্যে প্রথম জানাজাত তাবরিজে, যে পূর্ব আজারবাইজানে যে ঘটনাটা ঘটেছে সেখানেই কিন্তু মারা গেছেন রাইসি, এবং সেই শহরে তাবরিজে তার আজকে প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেখানে সেই প্রক্রিয়া চলছে এখন বর্তমানে। এবং এরপরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে কোম শহরে, এবং কোম শহর থেকে তার মরদেহ বুধবার যাবে রাজধানী তেহরানে, এবং তেহরানে কিন্তু তার জানাজা হবে। সেখানে বিদেশি কূটনৈতিকদের সম্মানে শ্রদ্ধা জানানোর জন্য ব্যবস্থা একটা থাকবে আলাদা করে। তারপরে তার যে জন্মস্থান সেই মাশহাদে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার সব আনুষ্ঠানিকতা শেষে তাকে সেখানে দাফন করা হবে। রানা, দাফন কর্মসূচি নিয়ে আমরা জানছিলাম, এখানে আপনি মর্মান্তিক মৃত্যুর কথা বলছিলেন রানা, এই বিষয়টাতে আরেকটু কিন্তু জলঘোলা হয়েছে। এটি একটি রহস্যজনক মৃত্যু, কারণ দেখেন আপনি যখন পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে যখন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আসলো, তার পাশে কিন্তু আরও দুটি হেলিকপ্টার ছিল, কিন্তু সেগুলো কিন্তু নিরাপদেই অবতরণ করেছে। অর্থাৎ রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি যখন দুর্ঘটনায় কবলিত হলো তখনই কিন্তু নানা প্রশ্ন আসতে শুরু করলো, এটি কি আসলেই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। সেখানে কিন্তু আমরা দেখেছি যুক্তরাষ্ট্র কিংবা
ইসরায়েলের কথাও আসছে। তো এই বিষয়গুলোতে এখন আসলে পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, কিংবা তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে কিনা? সাদিয়া, আমি যদি একটু দেখি যে দেখেন আমার 2 নম্বর পয়েন্টটা, দুর্ঘটনা নাকি পরিকল্পিত তদন্ত শুরু। আপনি জানেন যে আপনি যেটা বলছিলেন আসলে যে প্রশ্নটা, একই প্রশ্ন কিন্তু সবার কাছেই, যে এটা কি আসলেই দুর্ঘটনা নাকি এটা পরিকল্পিত। কারণ এর মধ্যে উঠে এসেছে যে হেলিকপ্টারটা ছিল সেই হেলিকপ্টারটা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। আরেকটি বিষয় বারবার বলা হচ্ছে যে যেহেতু যুক্তরাষ্ট্র আজকে নাকচ করে দিয়েছে, যে যেহেতু ইরানের দাবি করছে এর পেছনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাত থাকতে পারে, কিন্তু তারা দুই পক্ষই কিন্তু নাকচ করে দিয়েছে। এর মধ্যে কিন্তু ইরানের সামরিক বাহিনী থেকে একটা তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তের একটা শীর্ষ স্থানীয় দল, প্রতিনিধি দল সেই তদন্ত কার্যক্রম চালাচ্ছে। কারণ যেহেতু প্রশ্ন উঠেছে যে এটা আসলে এই দুর্ঘটনা নাকি পরিকল্পিত, যার কারণে কিন্তু তদন্ত চলছে এবং তদন্ত রিপোর্ট আসার পরে কিন্তু বলা যাবে আসলে কি হচ্ছে বিষয়টা। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা। আপনি জানেন যে ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে দেশটিতে। যার কারণেই কিন্তু দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। আপনি জানেন যে 28 জুন এই প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং ভারপ্রাপ্ত যে প্রেসিডেন্ট বর্তমানে দায়িত্বে আছেন তিনিই কিন্তু এই ঘোষণাটা দিয়েছেন। এছাড়া কি আসলে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী মানে এখন পর্যন্ত কি ঘোষণা করা হয়েছে, আর কারা প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন এরকম কিছু? এইটা যদি বলি যে বেশ কয়েকজনের নাম কিন্তু এরই মধ্যে চলে আসছে যে কে হতে পারেন প্রেসিডেন্ট প্রার্থী। সেখানে যদি বলি যে যিনি প্রেসিডেন্ট ছিলেন রাইসি, তার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন তাদের নামও আসছে। একই সঙ্গে আরেকটা বিষয়, যে আগের যে প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি, তার সময়কার শীর্ষ কর্মকর্তারাও কিন্তু এই তালিকায় আছেন। সাদিয়া, একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এই বিষয় নিয়ে আলোচনার আগে আমরা একটা বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, যে দর্শক আপনারা জানেন যে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ইরানে এবং আগামী 28 জুন এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। কে কে থাকছেন এই তালিকায় বা প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কে এগিয়ে আছেন তা নিয়ে একটা প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন এই মোকবার। এছাড়া বর্তমান সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মেহেরদাত বাজর পাশ, জাবেদ জারিফ, আলী আকবর সালেহি সহ গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তারাও প্রেসিডেন্ট নির্বাচন করতে চান। তালিকায় আরও আছেন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র আলী লারিজানি। সবশেষ নির্বাচনে রাইসির বড় প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বাকের কালিবাফও রয়েছেন। তবে ইরানের প্রেসিডেন্টের মসনদে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ মোহাম্মদ মোকবার ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানির বসার জোর সম্ভাবনা দেখছেন অনেকে। প্রতিযোগিতায় পিছিয়ে নেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান আলী শামখানি। গত বছর চীনের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে সবার নজর কেড়েছিলেন শামখানি। এদিকে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 55 বছর বয়সী ছেলে মোস্তফার নামও বলছেন কেউ কেউ। তবে ক্ষমতাসীন কারো পরিবারের সদস্যকে প্রার্থিতা দিতে আপত্তি আছে অনেকের। নাদিম মারজান, সময় সংবাদ। সাদিয়া, রানা, আমরা দেখলাম আসলে নির্বাচনের এই যে প্রেসিডেন্ট প্রার্থী বলেন বা যাই বলেন, সেখানে আসলে দৌড়ে কারা কারা এগিয়ে আছেন মোটামুটি তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি হয়েছে। তাহলে আসলে ইরানে এরপর আসলে কি হতে যাচ্ছে, মানে নির্বাচনে কোনো চমক তো প্রত্যাশিত নাই বললেই চলে। সাথে ইরানের রাজনীতির ক্ষেত্রে যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি আসলে ইরানের সব কিছু যদি বলি আমি। কারণ যতই আমরা বলি যে বেশ কয়েকজন দৌড়ে এগিয়ে আছেন, কিন্তু খামেনি যাকে চাবেন বা যাকে সমর্থন দিবেন তিনিই কিন্তু ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। এখন সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখার বিষয় যে খামেনি আসলে কাকে, তার যে পরবর্তী প্রেসিডেন্ট ইরানের, কাকে মনোনীত করবেন। এবং খামেনি যাকে মনোনীত করবেন, আপনি ধরে রাখেন যে ইরানের যে পররাষ্ট্র নীতি সেটা কিন্তু জেনে শুনেই সেই ব্যক্তিকেই তিনি মনোনীত করবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে। এবং তিনি যাকে মনোনীত করবেন ইরানের নাগরিকরাও কিন্তু তাকেই ভোট দেবেন। এবং একটা বিষয় আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি, বা সেই ইরানের যে ইসলামী বিপ্লব 1979 সাল, তারপর থেকে আমরা দেখে আসছি যে তাদের যে পররাষ্ট্রনীতি সেটা একই ধারায় এগিয়ে চলছে। মানে ক্ষমতায় যিনি আসুক না কেন ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি। এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে রাইসির মৃত্যুতে একটা শূন্যতা তৈরি হবে স্বাভাবিক। কারণ রাইসিকে একদম যদি বলি যে একদম ছোটোবেলা থেকে মানুষ করেছেন এই খামেনি,
সেই জায়গাতে খামেনি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকে মনোনীত করবেন সেটা আসলে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। রানা, এছাড়াও আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ইরানের শত্রু দেশ বলে বিবেচিত যুক্তরাষ্ট্র রাইসির মৃত্যুর ঠিক অনেকখানি পরেই আসলে তারা শোকবার্তা জানালো। ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেছে কিনা সেটিও এখনো নিশ্চিত নয়, কারণ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে আমরা জেনেছি যে তাদের আসলে কোনো হাত থাকতে পারে কিনা সেটি নিয়ে কথা বলেছে। যুক্তরাষ্ট্রের এই যে শোকবার্তা, এটিকে আসলে কিভাবে দেখা হচ্ছে আন্তর্জাতিক মহলে? সাদিয়া, আমাদের যে তথ্যগুলো ছিল আপনি দেখেন, ওইটার আগে আমার আরেকটা বিষয় একটু আলোচনা করি যে জাতিসংঘের নিরাপত্তা ক্ষুব্ধ ইসরায়েল। আপনি জানেন যে সারা বিশ্বে শোক পালন করা হচ্ছে। কালকে মানে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হয় এবং সেখানে যুক্তরাষ্ট্রও কিন্তু এই নীরবতা পালনে অংশ নিয়েছিল, যার ঘটনায় ক্ষুব্ধতা জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি তিনি বলেছেন জাতিসংঘে এটা হওয়া উচিত ছিল না এবং তার মতে এটা নাকি লজ্জাকর যে জাতিসংঘে কেন ইরানের যে প্রেসিডেন্ট যিনি ছিলেন রাইসি, তিনি সমালোচিত ছিলেন, তাকে কেন নীরবতা প্রদর্শন করা হবে তার জন্য। জাতিসংঘে এটা নিয়ে তিনি জানিয়েছেন ক্ষুব্ধতা এবং তিনি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড বিশ্ব শান্তি নষ্ট করবে, এটা ইসরায়েলের দাবি। অন্যদিকে আপনি একটা দেখেন যে সারা বিশ্বে কিন্তু যে শোকের যে বিষয়টা সেটা চলছে। যুক্তরাষ্ট্র একদিন পরে শোক জানালো সোমবারে। আপনি জানেন যে রোববারে কিন্তু যে ঘটনাটা, সোমবার সকাল থেকে সারা বিশ্বের বিভিন্ন দেশ শোক জানিয়েছেন এবং আমাদের দেশেও কিন্তু আগামীকালকে বা বৃহস্পতিবারে শোক ঘোষণা করা হয়েছে এবং ইরান জুড়ে কিন্তু 5 দিনের শোক চলছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে শোক চলছে, সেখানে যুক্তরাষ্ট্র কিন্তু বন্ধু না শত্রু হিসেবে পরিচিত ইরানের। সেখানে তারা যখন দেখছে যে ইউরোপ পর্যন্ত শোক জানানো শুরু করেছে, ইউরোপের দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন যখন শোক জানাচ্ছে, তখন তারা সোমবার শোক জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বলেছে যে ওই ঘটনায় নিহতদের প্রতি আমরা শোক জানাচ্ছি। একই সঙ্গে তারা বলেছে যে দাবিটা করা হচ্ছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পেছনে জড়িত থাকতে পারে, সেই কথাও কিন্তু তারা নাকচ করে দিয়েছে। একদমই তাই। মানে এরকম কিছু কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল যে শত্রুর মৃত্যুতে আসলে শোক জানায়, কিন্তু সেটা যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে করতে পারছে না। একই অবস্থা আসলে ইসরায়েলেরও। এছাড়া আমি যদি একটু অন্যদিকে যাই, যে ইরানের প্রেসিডেন্ট, আপনি জানেন যেহেতু আপনি নিউজগুলো কভার করছেন, যে ইরানি প্রেসিডেন্ট রাইসি তিনি কিন্তু তার যে কূটনীতির কৌশলগুলো আছে সেটা একটু ভিন্নভাবেই মোকাবেলা করতেন। তো তার মৃত্যুতে আসলে ইরানের এই যে প্রভাবটা সেটা কি একটু থমকে যাবে কিনা, কি মনে হয়? সাথে আমি আপনাকে একটু আগেও বলেছি যে ইরানের পররাষ্ট্রনীতি কখনো পরিবর্তন হবে না, কারণ খামেনি যেভাবে চাবেন সেভাবে কিন্তু দেশ পরিচালিত হবে। সেই জায়গায় যদি আপনি আমাকে বলতে বলেন, আমি আপনাকে বলবো যে আগামীতেও যিনি দায়িত্বে আসুক না কেন, তাদের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি কোনো পরিবর্তন হবে না এবং ইরানের যে প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে, সেই প্রভাব বর্তমানে যে অবস্থায় আছে আগামীতেও একই অবস্থায় থাকবে। আপনাকে ধন্যবাদ রানা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ সাদিয়া। ইরানি প্রেসিডেন্টের মৃত্যু ঘিরে নানা বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিও থেকে যুক্ত ছিলেন সহকর্মী রায়হানুল রানা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের দিল্লির তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার রেকর্ড, 5 দিনের জন্য রেড অ্যালার্ট জারি, স্কুল বন্ধের নির্দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান কৌঁসুলি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে শুরু হয়েছে বিভিন্ন দেশের পাল্টাপাল্টি মন্তব্য। জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম প্রসিকিউটর করিম খানের বক্তব্যের পূর্ণ সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে, যদিও যুক্তরাজ্য এবং অস্ট্রিয়া মনে করে এই সিদ্ধান্ত কোনো সমাধান বয়ে আনবে না। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সংকট সমাধানে নতুন করে চিন্তাভাবনা করতে হবে। তীব্র দাবদাহে অতিষ্ঠ ভারতের দিল্লির বাসিন্দারা। সোমবার দিল্লির তাপমাত্রা ছিল 47 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা এমন ভয়াবহভাবে বাড়তে থাকায় দিল্লিতে আগামী 5 দিনের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দাবদাহের কারণে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। যেসব স্কুলে এখনও গরমের ছুটি দেওয়া হয়নি তাদেরকে দ্রুত ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দফতর।
জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 4 শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশের সন্ত্রাস বিরোধী বাহিনী। সোমবার গুজরাটের আহমেদাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পাশাপাশি আটককৃত 4 জনের কাছ থেকে আইএসের একটি পতাকা, 2টি মোবাইল ফোন, 3টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার 4 জন পাকিস্তানে থাকা আবু নামের এক আইএস নেতার অনুসারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার নির্দেশেই এই 4 জন ভারতে এসেছিলেন। গুজরাটে তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও পুলিশ জানিয়েছে। ভূমধ্যসাগরের মাল্টা উপকূলের একটি নৌকা থেকে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নৌকায় ভেসে থাকা বাংলাদেশিদের সোমবার উদ্ধার করেছে দাতব্য সংস্থার একটি জাহাজ। তারা 3 দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। এমন ঘটনায় প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ দেখা দিয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে সোমবার স্থানীয় সময় ভোরে নৌকায় ভাসতে থাকা 35 বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। SOS মেডিটারেনির মাধ্যমে পরিচালিত ওশেন ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা 3 দিন ধরে নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় 600 কিলোমিটার সাগর পাড়ি দিয়েছেন। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। ইতালি সরকার উদ্ধারকারী জাহাজগুলোকে সিসিলি কিংবা লাম্পেদুসা সমুদ্র বন্দরে সচরাচর ভিড়তে দেয় না। এছাড়া দেশটির নতুন আইনে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে এই 35 বাংলাদেশের ভাগ্যে কে আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ইতালির বাংলাদেশের কমিউনিটির নেতা ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বরাবরই এই পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে চলতি বছর ভূমধ্যসাগরে নিখোঁজ এবং মৃত্যু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 622 জন অভিবাসন প্রত্যাশীর। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের দিল্লির তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার রেকর্ড। 5 দিনের জন্য রেড অ্যালার্ট জারি, স্কুল বন্ধের নির্দেশ। এবং ভূমধ্যসাগরের মাল্টা উপকূল থেকে 35 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার। 3 দিন ধরে ভাসছিল সাগরে। গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। প্রবাসী কমিউনিটিতে উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ সাদিয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।